অধ্যক্ষ মহোদয় প্রফেসর লুৎফর রহমান, উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর শিবজিৎ নাথ, প্রফেসর প্রদীপ কুমার দত্ত, প্রফেসর মোহাম্মদ কলিমুদ্দিন এবং আমার সামনে উপবিষ্ট I should mention my sister's name, Dr. অনিমা ঘোষ, my sister, এবং তার উপস্থিতি আমার মনে হয় এই সমবেত অনুষ্ঠানটি করেছে, মোমেন্টাম দিয়েছে। আমি অত্যন্ত খুশি যে উনি শুধুমাত্র আমাকে দেখতে আসেননি, উনি এই কলেজে এসেছেন। তিনি হিউস্টন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, উনি ইয়েতে কী বলে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। তো আমি ওনাকে সঙ্গে এনেছি, আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যদিও এটা ঘরের মধ্যেখানি ব্যাপার। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্তৃপক্ষকে যে তারা আমাকে এবং আমার সিস্টারকে এখানে এনেছেন। আমার এটা কিন্তু 50 বছর পরে, প্রায় 50 বছর পরে আমি এই কলেজে পদার্পণ করলাম। আমি কিন্তু ভীষণ অসুস্থ। আমি গত 15 দিন আমি অলমোস্ট একেবারে শয্যাশায়ী, এবং রাজশাহী গভর্নমেন্ট কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর একজন নামকরা ডাক্তার, তিনি আমার বাসায় এসে দেখেছেন 2 বার। আমি অলমোস্ট মরেই গেছিলাম। তো উপরালার অসীম করুণা যা আমি আজকে অনেক ভালো, এবং আমি এসেছি। আমি আসতে পেরে এত অসুস্থতা দিয়ে, আমার অসুস্থতা অনেক। 1 নম্বর, আমার ইমিউনিটি অত্যন্ত কম। ইমিউনিটি মানে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়, সেটা আমার কম। আমার রক্ত কম, হ্যাঁ, তার মানে ইমিউনিটি, মানে আমার অ্যানিমিয়ার ব্যাপার আছে। তারপরে আমার পেটের প্রবলেম, আমার বুকের প্রবলেম, আমার হার্টের প্রবলেম। সো প্রবলেম ইজ এভরিওয়্যার। কিন্তু নারীর টানে আমি এসেছি। আমি খুবই আনন্দ পেয়েছি। আমি যখন এই কলেজের ছাত্র ছিলাম, তখন ব্রিটিশ আমলে বেশ কিছু শিক্ষক ছিলেন, কারণ তখন প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, এবং তাদের বয়স ছিল এই 57 থেকে 59। কিন্তু গভর্নমেন্ট কলেজ হলে কিন্তু তার আগে রিটায়ার্ড হয়ে যেত। তো তাদের উপস্থিতিতে তারা কিন্তু বিরাট বিরাট শিক্ষক, এবং তাদের সম্পর্কে 2-একটু কথা বলবো। এবং তাছাড়াও এই কলেজের কিন্তু ভালো ভালো শিক্ষক ছিলেন। উল্লেখযোগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী বাংলার আনোয়ার পাশা, যিনি আমার মনে হয় বিষাদ সিন্ধু পড়িয়েছিলেন, এবং ইংরেজি স্যার রশিদুল হাসান, উনি আব্রাহাম লিঙ্কন ড্রামা পড়াতেন। অসাধারণ তাদের পড়ানো, এবং শুধু তারাই না, সব শিক্ষকরাই তখন বড় বড় শিক্ষক ছিল। সুতরাং আমি সব শহীদ শিক্ষকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আর আপনাদের সবাইকে শুভ নববর্ষ। এডুকেশন, এখন এডুকেশন কি? Education is a continuous discovery of ignorance, and research is a continuous process of knowing the unknown, যেটা এইটার মধ্যে ব্যক্ত হয়েছে। শিক্ষা, আমি একটু সবাই হয়তো ইংরেজি বুঝবে না, শিক্ষা অজ্ঞানতাকে দূর করে, আর গবেষণা ক্রমাগতভাবে অজানাকে জানার অধিকার দেয়। সুতরাং সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের ছেলে মেয়েদের মেধা কিন্তু উন্নত বিশ্বের এই সন্তানদের চেয়ে কোনো অংশে কম নয়। কারণ বিদেশে আমাদের সন্তানরা অত্যন্ত ভালো রেজাল্ট করছে, এখানে তারা খারাপ করছে, তার কারণ হলো আমরাই দায়ী।
এবং আমাদের যে দারিদ্র্যের কারণ, সেটার কারণ হলো যে কারণ আমরা উপশম করতে পারি কি করে আমরা জনগণকে স্কিলড ম্যান পাওয়ারে দীক্ষিত করতে পারি, করলে তখন বিদেশে থেকে তারা বড় বড় চাকরি পাবে এবং তারা রেমিটেন্স পাঠাবে আমাদের জন্য। কিন্তু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো কোয়ালিটি শিক্ষা, শিক্ষার্থীদেরকে দেওয়া ঠিক মতো হচ্ছে না, এটা আমার মতে। এবং কোয়ালিটি শিক্ষাটা কি? যে শিক্ষা শিক্ষার্থীদেরকে পরিশ্রমী করে, সৃজনশীল করে, যুক্তিবাদী করে, পরমত সহিষ্ণু করে, দেশপ্রেমিক করে, নিষ্ঠাবান হতে শিক্ষা দেয়। মুখস্থ করা এবং মিথ্যা কথা বলা কিন্তু মানুষের সমস্ত বুদ্ধি জ্ঞানকে একেবারে বিনষ্ট করে দেয়। আমি একটা উক্তি পড়ছি মার্টিন লুথার কিংয়ের, যিনি নোবেল বিজয়ী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ, তিনি সিভিল রাইট নেতা ছিলেন। তিনি বলেছেন যে এই ট্রু গুড অফ এডুকেশন ইজ ইন্টেলিজেন্স অ্যান্ড ক্যারেক্টার। শিক্ষার সত্যিকার ফসল বুদ্ধিমত্তা ও নির্মল চরিত্র। এটা কিন্তু উনি বলেছিলেন। তাকে কিন্তু অ্যাসাসিন করা হয়েছিল, তাকে মেরে ফেলা হয়েছিল। এখন শিক্ষার সঞ্চালনে শিক্ষক শিক্ষাদান করেন, শিক্ষার্থী গ্রহণ করেন। লোয়ার ক্লাসে এটা একমুখী, অর্থাৎ শিক্ষক দান করেন, জ্ঞান দান করেন, শিক্ষকরা সেটা এই শিক্ষার্থীরা গ্রহণ করেন। কিন্তু এবং এটা কিন্তু জ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হায়ার ক্লাসে কিন্তু যেমন ডিগ্রি এবং মাস্টার্স, এই সঞ্চালনটি, এই ইয়েটা জ্ঞানের আদান প্রদান হয় দ্বিমুখী, দুই দিকেই হবে, সেটা কিন্তু হওয়া উচিত। কিন্তু এখন কি হয় আমি জানি না, সেটা খুবই কম হয়। আমি বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই না এখন সেরকম ঘটে। এখন এই যে জ্ঞানের সঞ্চালন শিক্ষক থেকে শিক্ষার্থীর মধ্যে, এটার জন্য কি দরকার? ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হলো শিক্ষার্থীর সঙ্গে শিক্ষার্থীর মনকে আকর্ষণ করে, অর্থাৎ শিক্ষককে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে এবং নিষ্ঠা দিয়ে শিক্ষার্থীর মন জয় করতে হবে। আমি এরকম কিরকম সম্পর্ক ছিল আমার সময় একটু গল্প করি। আমি যখন ক্লাস 3 থেকে ক্লাস 4-এ উঠলাম এই RM একাডেমিতে, এই যে পাশেই কলেজ, এই স্কুল, সেই কলেজেরই আমি ছাত্র। তো আমি যখন ক্লাস 4-এ উঠলাম, তখন এই গরমকালে আমার মৌলানা স্যার তিনি উঁচু করছিলেন। তা আমি হা করে তার পাশে এসে দাঁড়িয়েছিলাম। তখন উনি স্নেহ করে আমাকে বললেন, কি রে তুই কিছু বলবি? আমি বললাম যে স্যার আপনি কি করছেন? তখন উনি আমাকে বসতে বললেন। বসে উনি যেরকম ভাবে উজু করেছিলেন, তখন কিন্তু নাম জানতাম না, তিনি সেরকম ভাবে আমাকে সব প্রক্ষালন করে দিলেন, হাত ধুইয়ে দিলেন, আবার এরকম করিয়ে দিলেন, আবার এরকম করিয়ে দিলেন, আবার পা ধুইয়ে দিলেন, দিয়ে বললেন, কিরে কেমন লাগছে? আমি বললাম আমার শরীরটা তার শীতল হয়ে গেল। হ্যাঁ, আমি এখন প্রার্থনা করবো, তো সেই প্রার্থনার আগে আমি শরীরটাকে ঠান্ডা শীতল করলাম, মনটাকে প্রফুল্ল করলাম, আমি এখন প্রার্থনা করব। তো কিরকম লাগছে? আমি খুব ভালো লাগছে। এবং মজার ব্যাপার, এত স্নেহ দিয়ে, আমার ভালোবাসা দিয়ে আমাকে এরকম আদর করেছিলেন। আমি কিন্তু এখনো গরমকালে ওই অজু টুজুই করি, আসলে কাউকে বলি না, তাকে শরীরটা ঠান্ডা। এটা একটা বক্তব্য। তারপরে
আমাদের সময় বেশি নয়, আমাদের দেরি হয়েছে, আমি স্কিপ করছি। আমাদের এই স্কুলে, হ্যাঁ আচ্ছা, আমাদের স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন বিজয় কুমার সান্যাল স্যার। তিনি অত্যন্ত সৎ এবং কত সৎ যে তখনকার দিনে তার নিজের সন্তানরা ছাত্র ওই স্কুলে, কিন্তু সব কোশ্চেন সব ক্লাসে ওনার কাছে বন্ধু থাকত। এখন আমি এই বয়সে এখন ভাবি, আরে কেউ কোনো কিন্তু সমালোচনা করেনি, তার কোনোদিন প্রশ্নও আউট হয়নি। আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং উনি খুব ভালো মানুষ ছিলেন এবং অত্যন্ত সৎ। তারপরে আমি আমার সময়ে হেডমাস্টার স্যারের বক্তৃতা করছি। হেডমাস্টার স্যার তো ওনার নাম ছিল রাধা বিনোদ বসাক। উনি উনি ওনার কোয়ালিফিকেশন ছিল, উনি কিন্তু আমার বাবারও শিক্ষক, এই রাধা বিনোদ বসাক স্যার। উনি আমার মায়ের আপন মামা এবং ভীষণ খানদানি পরিবার। তো উনি সংস্কৃতে ছিলেন এমএ, না অনার্স। তারপরে ছিলেন উনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে লয়ে ব্যাচেলার ছিলেন। তারপরে তিনি আমার মা বলেন যে উনি একদিন কোর্টে গিয়েছিলেন, আর কোর্টে যান নাই, উনি স্কুলে গিয়ে মাস্টারি করতেন। সেই পেটের দায়ে নয়, তিনি নেশার দায়ে তিনি সন্তানদের মানুষ করবেন, তার তো পয়সার অভাব নাই। তিনি বিরাট ধনী লোকের সন্তান এবং ভীষণ খানদানি। ওনারা 4 ভাই একান্নভুক্ত পরিবার ছিলেন। আমি যখন ওনার ছাত্র হয়েছিলাম, উনি তখন বিপত্নী, ওনার স্ত্রী গত হয়েছেন। কিন্তু তখনকার দিনে এই অবিভক্ত এই বাংলায় কলকাতা কর্পোরেশনে চিফ একজন ইঞ্জিনিয়ার ছিলেন ওনার নিজের সন্তান। তো ওর করে ছাত্র তাকে দেখতে পাইনি আমি কোনোদিন, কিন্তু ওই বাড়ির অন্যান্য যে ভাইগুলো ছিল সবার সন্তানেরা কিন্তু কালচার, এবং এই যে রবীন্দ্র জয়ন্তী হতো তার প্রথম গানটাই গেতেন ওনার ভাতিজা, এসো হে বৈশাখ, আমরা গীতান্ন করে দেখতাম, ভীষণ কালচার। তো উনি তখনকার দিনে কোনোদিন বেখাতে দেননি, বেখাতে করেননি। উনি সবসময় মিষ্টি কথা বলতেন, আর উনি ওই 1 মাইল রাস্তা হেঁটে আসতেন। উনি কিন্তু বিরাট ধনী। আমার মাকে একবার বলেছিলেন, মা তুমি গিয়ে বলো না দাদু কেন হেঁটে আসেন এই বয়সে। তখন তার বয়স অন্তত ওই 69 তো উনি গিয়ে যখন বলেছিলেন, উনি বলবেন না, উনি খালি বলেন আমি হেঁটেই যাব। এবং উনি এত সম্মানী ছিলেন যে রাস্তায় ডিসির গাড়ি থেমে যেত, তারপরে গাড়িতে উঠতে বলতেন, কিন্তু উনি গাড়িতে উঠতেন না। আমার মাকে বলেছিলেন যতদিন আমি মাস্টারি করব আমি হেঁটেই যাব, আমি কোনো যানবাহন ব্যবহার করব না। তার কারণ শিক্ষার্থীরা আমার কাছ থেকে আরামায়েশ করা শিখবে। আমি সেদিন খুব বিস্মিত হয়েছিলাম, এরকম একটা আদর্শ শিক্ষক পৃথিবীতে কয়টা আছে। উনি আমাদের ইউনিভার্সিটিতে স্কুলে আপার ক্লাসে ইংরেজি পড়াতেন। সেই ইংরেজি এত ভালো ইংরেজি, আমি এই অঞ্চলে ওনার মতো ভালো ইংরেজি আমি শুনিনি। আমরা মাঝে মাঝে বলতাম যে স্যার আজকে আপনি ইংরেজির মানে ইংরেজিতেই বলতেন, কারণ এত শ্রুতি মধুর। আমার বাবা গল্প করেছিলেন যে লর্ড কার্জন একবার এসেছিলেন পাবনাকে, তখন মিউনিসিপ্যাল থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এই সম্বর্ধনা করেছিলেন আমার এই হেড স্যার, এবং তিনি এত স্তম্ভিত হয়েছিলেন যে একটা সার্টিফিকেট লেখে দিয়ে গেছেন যে ইন্ডিয়ানদের মুখে এইরকম ইংরেজি উনি খুব কম শুনেছেন। তো তিনি আমাদের জিওগ্রাফিও পড়াতেন, দুটো স্কুলে পড়াতেন। যেদিন অঙ্কের টিচার আসতো না
তুমি ক্লাস 10-এ অঙ্ক করাতে যেতেন, দেখা যেত আমাদের অঙ্কের মাস্টারের চাইতে উনি অনেক গুণ ভালো। বাড়িতে প্রতি বছর একটা করে ছাত্র পড়াতেন বিনি পয়সায় এবং সেই প্রত্যেকবার এই তার ছাত্রটি এই হোল পাকিস্তানে ঢাকা বোর্ডে 10 মেরিট লিস্টে 10-এর মধ্যে স্থান পেত। এইরকম শিক্ষক ছিলেন। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি, একবার উনি হেঁটে হেঁটে আমার বাড়িতে এসেছেন। এসে আমার মাকে বললেন, কিরে নাতি পড়াশোনা করে? আমার মা একটু রংচং দিয়ে বললেন, না না, আপনার নাতি সেরকম পড়াশোনা করে না, আপনি একটু ধমকিয়ে দেন। তারপরে উনি বললেন, যাও তোমার উর্দু বই নিয়ে আসো। তখন ক্লাস 7 উর্দু পড়তাম কম্পালসারি। আমি মনে মনে ভাবলাম, যা বাঁচা গেল যে উনি তো আর উর্দু জানেন না। তারপরে আমি যখন পড়ছি তখন উনি বলেছেন, এই জায়গায় এরকম পড়ছো কেন? তুমি তো ভুল পড়ছো। তারপরে উনি উর্দু শিখে বসে আছেন। এরকম সর্বজ্ঞ শিক্ষক আমি খুব বেশি দেখি নাই। ঈদের নবারটাই তো তিনি তারপর আমার মা বলতেন, তুই দাদুর কাছে জানা? তা ওনার বাড়িতে গেলে ওনার নিজের স্ত্রী ছিল না, তো অন্যান্য ভাই বোনরা প্রতিদিন আমার আইডেন্টিটি চাইতেন। তারপরে সব বলার পরে, ও তুই উষা রানীর ছেলে? আমার মার নাম উষা রানী। তারপরে কি জন্য আসছিস? আমি বললাম যে দাদুদের একটু প্রণাম করবো, দাদুরা ব্যস্ত। আমার কিন্তু খুব আমি ইনসাল্টেড। আমি কয়েকদিন যাওয়ার পরে আর কোনোদিন যাইনি এবং তাতে লস হয়েছে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমার মামা বাড়ি বগুড়াতে গিয়েছি, তিনি কলকাতায় চলে যাচ্ছেন তার ছেলের কাছে। উনি আমার বাড়িতে নাকি এসেছিলেন। এসে তিনি প্রাক্তন এক ছাত্রকে পেয়েছেন। পেলে তিনি দুঃখ করে বলেছেন, আমি কত ছেলেকে মানুষ করলাম আর অরুণ একদিন আমার কাছে গেল না। তারপরে ওইটা এত আমার কাছে পড়ে হয়েছে, আমার হৃদয়টাই হয়েছে। আমি ভাবলাম, না, জীবনে অভিমান নয়, বড় করতে গেলে অভিমানকে জয় করতে হবে। তারপরে আমি এই এডওয়ার্ড কলেজে পড়তে আসলাম। যখন পড়তে আসলাম তখন এডওয়ার্ড কলেজে আমার পজিশন মেরিটে যারা ভর্তি হয়েছে 25তম। কিন্তু তখন আমি প্রথম সায়েন্স ক্লাসে আমার মাখনলাল চক্রবর্তী স্যার ফিজিক্সের হেড ছিলেন। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির 1920-তে সম্ভবত তিনি ফার্স্ট ক্লাস পাওয়া 3টি ফার্স্ট ক্লাস পেয়েছিল। তারপরে বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে 3টি ফার্স্ট ক্লাসের একটা ফার্স্ট ক্লাস তিনি পড়াতেন এবং প্রথম দিন ক্লাসেই বলেছিলেন, তুমি যা সারাদিন শিখবে সেটা বিকালে নিভৃত স্থানে বসে তুমি চিন্তা করবে কি আর শিখেছ। If you can visualize, তখন ইংরেজিতে শিক্ষা প্রশিক্ষণ ছিল তো, if you can visualize, you learn, and if not, you try to think over again, read it again, and think over again, and mind that thinking is more powerful than reading, and be up to date. In a week, if you are not up to date, you cannot cope with the lesson that will be taught to you next week. এই যে ইনস্ট্রাকশন আমি চিরকাল মনে রেখেছি। আমি প্রতিদিন প্র্যাকটিস করেছি। আমি প্রতিদিন ক্লাসের পরে এই ইসামতি নদীর ধারে বসে নিভৃতে বসে বসে চোখ বুঝে চিন্তা করলাম, ফিজিক্সে এই পড়েছি, ম্যাথমেটিক্সে এই পড়েছি, ইংরেজি এই পড়েছি, বায়োলজিক্যাল সায়েন্সে এই পড়েছি। এবং যখন মনে হতো না তখন আমি আবার পড়তাম, এবং সবচেয়ে অসুবিধা ছিল বায়োলজিক্যাল সায়েন্সের টার্মগুলো আমার মনে থাকতো না। আমি একটা কার্ড করেছিলাম,
সেই কার্ডে এক একটা করে টার্ম লিখে রাখতাম, না 5টা করে এবং রাখতাম, এবং সেটা আবার তখন মুখস্থ করে পরের দিন সকালে উঠে আমার কি মনে আছে, হ্যাঁ মনে আছে, আমি তখন তো করতে করতে যাই হোক আমি জীবনে সব সময় মাখনলাল চক্রবর্তীর স্যারের উপদেশ আমি মেনে চলেছি, এখনো মানি। এখনো আমি বসে বসে চোখ বুঝে মেসোরাইজ করতে পারি যে আমি ফিজিক্স রিসার্চে কি করছি, গভীরে যেতে হবে। তো আমি শ্রদ্ধার সাথে আমি মাখনলাল চক্রবর্তী স্যারকে স্মরণ করছি, এবং আমি বিদেশে গিয়ে ওনার মতো শিক্ষক আমি কিন্তু দেখিনি। শুধু সমস্ত দেহ দিয়ে ড্রামা করে ফিজিক্স পড়াতে, সমস্ত দেহ দিয়ে হাত নেড়ে, চোখ নেড়ে, মাথা নেড়ে, এবং ড্রামা করে ফিজিক্স আমাদের পড়াতে শিখতেই হবে। এবং তাই আমার পরীক্ষার সময় যখন প্র্যাকটিক্যাল হয়তো প্রিন্সিপাল সাহেব ওনারা বুঝবেন লটারি হয়, তো লটারিটা আবার একটা সহজ এক্সপেরিমেন্ট করেছে। তো মাখনলাল চক্রবর্তী স্যার আমাকে বললেন, ওটা তো সবাই পারে, তুমি মিটার প্লিজ দিয়ে ইয়ে করো, তুমি আননোন রেজিস্ট্যান্স ডিটারমিন করো, পারবা? তখন বললাম যে পারবো স্যার। তারপরে উনি আমাকে দিয়েছেন এবং বারবার এরকম ভাবে আর ভাবে দেখছেন আর মাথা নেড়ে চলে আসছেন, তারপরে আমি ঠিক করছি। তারপরে আমার টেবিল ভাইবা শুনে উনি খুব খুশি হয়েছিলেন। উনি শুধু নয়, আমার এক্সটার্নাল সাহেব এসেছিলেন, যিনি পরবর্তীতে রাজশাহী কলেজে আমার সম্মান করছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক হয়েছিলেন প্রফেসর লুৎফর রহমান। তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন, এবং উনি এত খুশি হয়েছিলেন যে রাজশাহী গভর্নমেন্ট কলেজে গিয়ে ওরা ছাত্রদের কাছে গল্প করেছিলেন। কারণ পরে আমি যখন অনার্স করতে যাই, তখন আমার ক্লাসমেটটা বললো, ও তুমিই অরুণ কুমার বসাক? আমি তো, কেন, তোমার কি অসুবিধা হচ্ছে? বলছে, না না, তোমার পরীক্ষা নিয়েছে রূপকর স্যার, তোমার খুব ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু প্রশংসা কি, এবং গল্প করে বলেছিলেন যে আমি তাকে 80% প্র্যাকটিক্যালে নম্বর দিয়েছি, অর্থাৎ 50-এর মধ্যে 40। এখনকার মতো ওই কিছু পারলেও কি না পারলেও 50-এর মধ্যে 50 বা 49 ওই রকম নিত না। সুতরাং উনি সেটা গল্প আবার করেছিলেন, এবং আমি শেষে উনি আমার অনার্স ক্লাসে উনি আমার 1 নম্বর শিক্ষক, যিনি আমাকে স্নেহ করতেন, আমার সবসময় আমার খোঁজখবর নিতেন এবং এনকারেজ করতেন, তুমি এই পড়ো, এই জার্নাল পড়ো, এই বই পড়ো। এবং উনি অত্যন্ত সৎ ছিলেন, এবং আমি শ্রদ্ধার সাথে তাকেও স্মরণ করছি। এখন মাখনলাল স্যারের কথা বলেছি, মাখনলাল স্যার, হ্যাঁ। তারপরে আমি ইউনিভার্সিটিতে রাজশাহী গভর্নমেন্ট কলেজে পরীক্ষা দিচ্ছি। যে পরীক্ষার সময় এক্সটার্নাল আসলেন আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ফিজিক্সের হেড প্রফেসর আহমদ হোসেন। তিনি এসে তার একটা মাথায় ঢুকেছে একটা স্পেকট্রোমিটার এক্সপেরিমেন্ট করতে হবে, যেটা দিয়ে ওই লিকুইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স করে। ওই এক্সপেরিমেন্ট কেউ করছে না, দুটো স্পেকট্রোমিটার কাজ করছে, ও ছেলেরা শিক্ষার্থীরা অন্য এক্সপেরিমেন্ট করছে। তো উনি মাথা খারাপ করে দিলেন আমাদের হেড স্যারকে, যে আমি খুব খুশি হতাম কেউ যদি ওই এক্সপেরিমেন্ট করত। তখন আমাদের ওখানকার হেড স্যার আমাকে এসে বললেন, আমাদের স্টোরে একটা নতুন স্পেকট্রোমিটার আছে, তুমি কি ইনস্টল করে এক্সপেরিমেন্টটা করবে? তখন আমি বললাম যে আমাকে যদি আপনারা একটু ইনস্টলমেন্টে একটু সাহায্য করেন, আমি দিই। তারপরে সেই আনপ্যাক করে পরীক্ষার সময় ইনস্টল করে সেই এক্সপেরিমেন্টটা যখন আমি করে ফেললাম, তখন আহমদ হোসেন সাহেব এত খুশি হয়েছিলেন যে একবার ভাইবা নয়, যতবার দেখেছেন ততবার জিজ্ঞেস করেছেন একটা করে প্রশ্ন। তার মানে 3 দিন প্র্যাকটিক্যাল হয়েছিল 2 ইয়ার্স অনার্স কোর্স, 3 দিনই উনি আমার ভাইবা নিয়েছেন। যখনই দেখা হয়েছে, তুমি কি এটার উত্তর দিতে পারবে?
তো লাস্টের দিন আমি যখন চলে আসছি উনি আমাকে সেই গোল টেবিলের ওপরে বসতে বললেন, যেখানে শুধু শিক্ষকরাই বসতে পারেন। তো আমি আর বসছি না, তখন আমি খালি আমাদের হেড স্যারের দিকে তাকাচ্ছি, যদি কখন বসতে বলবেন, ওখানে তো ছাত্রদের বসার অধিকার নাই। আর আমোদ হোসেন স্যার বলতেন, তুমি বসো না, আমার পাশে একটু বসো। তারপরে আমি খালি যখন তাকাচ্ছি আমার হেড স্যারের দিকে, উনি বললেন, ঠিক আছে বসো না তুমি। তারপর আমি বসলেন। আমোদ হোসেন স্যার আমাকে খুব আদর করেছিলেন এবং আমাকে বললেন, তুমি ভিজিট করো রাজশাহী ইউনিভার্সিটি, আমি তোমাকে দেখাবো। তারপরে আমি যখন ভর্তি হয়েছিলেন, আমার ভর্তিটা উনি টাকা পয়সা জমা দিয়েছিলেন, আমার বাবা এসেছিলেন, উনি জমা দিয়েছিলেন। এবং তারপরে আমাকে এত স্নেহ করতেন যে আমি উদ্দীপিত হয়েছিলাম। এবং কি হলো, তারপরে আমি ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছিলাম। তো আমার মেরিট স্কলারশিপ পেয়েছিলাম। তো কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট প্লেনে ওঠার আগে আমার পাসপোর্ট সিজ করে দিয়েছিল 1965-এ। আমার আর যাওয়া হয়নি এবং আমি ওই পাকিস্তানি পিরিয়ডে প্রতিবার স্কলারশিপ পেতাম, কিন্তু পাসপোর্ট পাইনি। আমি এই দেশে 7-8 বছর আমার ওয়েস্টেজ হয়েছে। তারপরে বাংলাদেশ স্বাধীন হলে আমি বিদেশ গেলাম কমনওয়েলথ স্কলারশিপ দিয়ে, কিন্তু ওই প্রসেসিং করতে দেরি হয়েছিল। তারপরে সব জায়গার ভর্তি কমপ্লিট, শুধুমাত্র বার্মিংহাম ইউনিভার্সিটিতে একটা পদ ছিল, একটা সিট ছাত্র খালি ছিল। আমার কাছে চিঠি আসলো, তুমি তো অন্য ফিল্ডের লোক, থিওরিটিক্যাল ফিজিক্সের লোক, পার্টিকেল ফিজিক্সের লোক, তুমি কি এক্সপেরিমেন্টাল লো এনার্জি ফিজিক্স করবে? কারণ ওখানেই আমাদের একটা জায়গা আছে। আমি দেখলাম আমার বয়স হয়ে যাচ্ছে, আমার ছাত্ররা বিদেশ থেকে ডিগ্রি করে ফিরে আসছে, আর আমি এখানে বসে আছি। আমি ওইভাবেই আমার দুর্বলতা নিয়ে চলে গেলাম। প্রথম দিকে আমি খুব দুর্বল, ওখানকার সব ছাত্রছাত্রীরা সব 10 মিনিটে বুঝে যায়, আর আমি বুঝি না। তো একদিন আমি টেবিলে বসে উপরওয়ালার কাছে প্রার্থনা করলাম, হে বিধাতা, তুমি কি আমার দেশের সম্মান রাখতে দেবে না? আমার এথনিক অরিজিনের সম্মান রাখতে দেবে না? আমি কেমন করে আমি এই রাজশাহী ইউনিভার্সিটির দেশের সম্মান রক্ষা করব? তখন আমার কাছে যেন উনি বলে দিলেন, ঠিক আছে, ওরা 10 মিনিটে বোঝে, তুমি 3 ঘন্টা ধরে গো ডিপ ইনসাইড এবং স্কুল স্টেজ থেকে বুঝে আসো। আমি তাই করলাম এবং আমি কয়েক মাস আমি বাসায় এবং ডিপার্টমেন্ট ছাড়া কিচ্ছু চিনতাম না। তারপরে দেখা গেল কিছুদিন পর থেকে ওরা 10 মিনিটে বুঝে, আমি 5 মিনিটে বুঝি। তারপরে দেখা গেল যে পরীক্ষাতে হেড অফ দি ডিপার্টমেন্ট আমার কাছে চলে এসছেন কংগ্রাচুলেট করতে, কি অরুণ, আই এম ডিপলি ইমপ্রেসড বাই ইউর পারফরমেন্স। তারপরে চা খেতে ডাকলেন, আমি চলে গেলাম। সেখানে সব শিক্ষক এবং রিসার্চ স্টুডেন্টরা চা খান। তো ওখানে আমার যিনি সুপারভাইজার, উনি লাফাতে উঠে আসে বলছেন, অরুণ, ডু ইউ নো ইউর পারফরমেন্স? And I don't know. Sure you don't know. I was except Professor Bhattacharya was saying that he is impressed. তো চা খাও, আমার সাথে আসো। তো রুমে গিয়ে বললেন, আরে